অনিতার রুমে ওর মায়ের সাথে আমার বাবার ছবি একই ফ্রেমে খুবই ক্লোজ অবস্থায় দেখে আমার চোখ ঝাপসা হয়ে আসলো। আমি তাকাতে ভয় পাচ্ছি। অনিতা আমার গার্লফ্রেন্ড। প্রায় 2 বছর ধরে আমাদের রিলেশন কন্টিনিউ হয়ে আসছে। 2 বছরের মধ্যে এই প্রথম আমি অনিতাদের বাসায় আসলাম। বাসার নিচে অবশ্য অনেকবার এসেছি, ভিতরে এই প্রথম। অনিতার মা আমাকে দেখতে চেয়েছেন, যদিও আমি এখনো আমার বাসায় বিয়ের ব্যাপারে কিছু বলিনি। অনিতার বাবা নেই, শুনেছি অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তারপর থেকেই অনিতার জীবনে নেমে আসে কঠিন যুদ্ধ। মা মেয়ে টেনে টুনে সংসার চলে যায়। অনিতার মায়ের সাথে আমার বাবার ছবি দেখে এতটাও ঘাবড়ে যেতাম না, কিন্তু তাদের ছবিটা খুবই ক্লোজ। এমন মনে হচ্ছে এটা অনেক আগের ছবি। অনিতা আমাকে ওর রুমে বসতে দিয়ে নাস্তা আনতে গেছে। এই ফাঁকে আমি ওর রুমটা পর্যবেক্ষণ করছিলাম, আর তখনই চোখের সামনে ভেসে উঠল অজানা রহস্য। আমি কিছু সময় ছবিটির দিকে হতাশ হয়ে তাকিয়ে রইলাম। মনের বিশালতার মাঝে বাবরার কুণ্ডলি ছেড়ে দিলাম। ভাবতে থাকলাম এই ছবিটির পেছনের কাহিনীর কথা। এত ক্লোজভাবে ছবি উঠতে পারে কেবলই আপনজনেরা। বাবার কোনো বোন ছিল না, বাবা একাই দাদুর সন্তান, এমনকি বাবার কোনো যমজ ভাইও নেই। তাহলে অনিতার মায়ের সাথে বাবার কি সম্পর্ক? অনিতার মাকে বাবা আমাদের অগোচরে বিয়ে করে নিত? তাহলে কি বাবার দুটো সংসার? যদি বাবার বোন থাকতো তবে নিশ্চয়ই তাকে জন্মের পর দেখতাম, কিন্তু কখনো কারো মুখে শুনিনি এমন কথা। না, আমার কোনো ফুপি নেই। অনিতার মায়ের সাথে বাবার বিশেষ কোনো ঘনিষ্ঠ সম্পর্কের বাঁধন আছে। ছবিটি আমাকে অতিষ্ঠ করে তুলল। যখন থেকে ছবিটি আমার নজর কেড়েছে তখন থেকে শুধু ঘামছি, অতিরিক্ত ঘামছি। ছবির রহস্য না বের করা পর্যন্ত আমার স্বস্তি হবে না। আচ্ছা, বাবাকে সত্যি অনিতার মাকে বিয়ে করেছে? তাহলে অনিতা আমার বোন হচ্ছে, রক্তের বোন। কথাটা মনে হতেই বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করলাম। ব্যথাটা ক্রমেই বেড়ে চলেছে। বাবা যে এমন কাজ করতে পারে আমার ধারণা ছিল না। বাবার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হলো। বাবার প্রতি সকল শ্রদ্ধা নিমিষেই মাটি হয়ে গেল। মা বেঁচে থাকতে আবার বিয়ে? ভাবতেই আমার শরীর ঘৃণায় ঘিনঘিনে করে উঠল। রক্তের বোনের সাথে বিবাহ হারাম, কিন্তু আমি তো অনিকাকে খুব ভালোবাসি। ওকে ছাড়া বাঁচতে হবে। ও অন্য কারো হবে এটা ভাবতেও কেমন লাগে। এই কেমন লাগাটাই ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা। না, আমি অনিতাকে ছাড়া বাঁচতে পারবো না। অনিতার স্পর্শে আমার ঘুর ভাঙল। কি হয়েছে তোমার? এত ঘামছো কেন? নিজের দিকে তাকিয়ে দেখলাম শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেগে গেছে। আমি তখন নীরবতা পালন করায় ব্যস্ত। হতস্থ হয়ে বললাম, তোমার মা কোথায়? অনিতা হেসে বলল, তুমি নাস্তা করো, মা চলে আসবে। আমি আর কথা চেপে রাখতে পারছি না। ভেবেছিলাম ছবির কথাটা অনিতাকে বলবো না, ওকে টু শব্দ জিজ্ঞেস করবো না, কিন্তু না, জিজ্ঞেস করে পারছি না। এই প্রথম আমার স্বভাব হঠাৎ মেয়েদের মতো হয়ে গেল। একজন মেয়ে অন্যের কাছ থেকে পাওয়া গোপন কথা 47 ঘন্টা নিজের মধ্যে রাখতে পারে, কিন্তু কিছু মেয়েদের মধ্যে ভিন্ন। আমার ক্ষেত্রেও তাই হলো। আমি মেয়েদের মতো কথা বলে দিবি করছি। পেট ফেপে আসছে। যদি আমার বাবাই অনিতার বাবা হয়ে থাকে তাহলে তো অনিতা আমাকে ওর বাবার কথা বলতো। ওর বাবা বেঁচে আছে এটা তো অন্তত বলতো। কিন্তু অনিতা বলে ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাহলে এই ছবি কি ইঙ্গিত দিচ্ছে? কোন রহস্য খোলাসা হতে চলেছে? আমি শিওর হওয়ার জন্য উত্তেজিত কণ্ঠে অনিতাকে বললাম, আচ্ছা অনিতা, তোমার মায়ের সাথে ছবিটির এই মানুষটিকে? অনিতা যাতে আমার মুখও না বুঝতে পারে সেভাবে বললাম। অনিতা 2 পা এগিয়ে এসে মন খারাপ করে হেসে বলল, পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা আপন হয়েও পর, আর কিছু পর মানুষ থাকে যারা নিমিষেই আপন হয়ে যায়। আমার মা আর বাপ। আমার বুকের মধ্যে প্রচন্ড জোরে ধক করে উঠল। কথা শেষ হওয়ার আগেই আমি ওর রুম থেকে বের হয়ে এলাম। অনিতার মুখে বা কথাটা শুনেই আমি পুরোপুরি শিওর হয়ে উঠলাম আমার বাবাই অনিতার বাবা। আমি দ্রুত অনিতাদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। অনিতা বেশ কয়েকবার আমাকে পেছন থেকে ডাকলো। আমি অনিতার কথায় কোনো কান দিলাম না। হেঁটে হেঁটে যেতেই ভালো লাগছে। মাথায় অদ্ভুত সব চিন্তা। রিক্সা নেওয়ার ইচ্ছে হলো না। সন্ধ্যার কাছাকাছি সময়টা বেশ মজাদার, কিন্তু আমার জন্য অদ্ভুত সময়। মাথায় অদ্ভুত ভাবনার সূচনা। আমার মাথায় কিছুতেই ব্যাপারটা ঢুকছে না। অনিতার মা আর আমার বাবার মাঝে কি এমন সম্পর্ক থাকতে পারে? সত্যিই কি তারা বিয়ে করেছে, নাকি অন্য কিছু? অন্য কিছু যদি হয় তাহলে সেটা কি? সন্ধ্যার পর বাসায় ঢুকলাম। মেজাজ খারাপ, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। বাবাকে ঘৃণা হচ্ছে খুব। বাবা এতটা নিচে নামতে পারে আমার ভাবনার বাইরে। বাসায় ঢুকে বাবাকে দেখে আমার মেজাজ আরো ছুটে গেল। বাবা না নাস্তা করছে,
সন্ধ্যায় বাবা এই কাজটাই করে থাকে। আমি খুব উত্তেজিত, কথাগুলো মাকে জানানো দরকার, কিন্তু কিভাবে শুরু করব তাই ঠিক বুঝতে পারছি না। অনিতার অর্ধেক কথাই আমি পুরোপুরি ধরেই নিয়েছি। আমার বাবা আর অনিতার বাবা একজনই ব্যক্তি। আমি হঠাৎই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। যেই আমি বাবার সামনে উঁচু গলায় কখনো কথা বলি নাই, সেই আমি আজ উচ্চ কণ্ঠে বাবাকে মায়ের সামনেই বললাম, বাবা তুমি এমন কাজ করতে পারলে? মাকে রেখে আরেকটা বিয়ে করতে তোমার একটু বাধলো না? একটা পরিবার রেখে আবার নতুন করে একটা পরিবারের সাথে সম্পর্ক তৈরি করার এত ছোট মানসিকতা তোমার? ছি 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 বাবা, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। মা ঠাস করে আমার গালে ছড় বসিয়ে দিলেন। আমি মায়ের দিকে তাকালাম। মা রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। বললেন, তোর মুখে কি কিছুই আটকায় না? দিন দিন লম্পট হচ্ছিস। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? বাবা আমার দিকে সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে তাকিয়ে আছে। ওনার মাঝে কোনো অস্বস্তি কিছু লক্ষ্য করলাম না। আমি বললাম, মা তুমি বিশ্বাস করো, চুপ, একদম চুপ। এতটা নিচে নেমে গেছিস? আমার জানা ছিল না। মায়ের কাছে হঠাৎ আমি ঘৃণায় পাত্র হয়ে গেলাম। আমিও ছেড়ে দেওয়ার নয়। আমার মাথায় শুধু অনিতাকে হারানোর ভয় কাজ করছে। আমি তখন প্রেমের মুহে পড়ে আছি। প্রেম আমার মাথায় ভূত হয়ে আছে। কে বাবা, কে মা? আমি বিবেচনা করলাম না। প্রেম আমাকে গ্রাস করলো। আমার মাথায় শুধু অনিতাকে পেতে হবে, এই চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি প্রেমের নেশায় ভূত হয়ে গেলাম। দেখো মা, তুমি কাকে কি ভাববে না ভাববে সেটা তোমার ব্যাপার, তবে একটা কথা শুনে রাখো, এই লোকটা তোমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। আমি আর বাসায় দাঁড়ালাম না। এই বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা নাই। নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে। রাতটা এক বন্ধুর বাসায় কোনো মতে কাটালাম। রাস্তায় থাকা তো আর সম্ভব না। পৃথিবী খুব নিষ্ঠুর, কাউকে সুযোগের মুহে ফেলে না। এক রাতেই বুঝলাম বাইরের জগৎ এত কষ্টের। প্রতিদিন সকালে আমার হাঁটতে বের হওয়ার পুরনো অভ্যাস আছে। বন্ধুর বাসা থেকে বের হয়ে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে কাছেই একটা নদীর পাড়ে এসে উপস্থিত হলাম। নদীর এক পাশে লোকজনেরা ছোটখাটো এক জুটুলা আমার নজর কাড়ল। আমি লোক সমাগমের কাছে এগিয়ে গেলাম। বিট ঠেলে ভিতরে ঢুকেই আমার চোখে বড় বড় আকার ধারণ করলো। দুইটা লাশ পড়ে আছে। একটার মধ্যে বয়স্ক পুরুষ লোকের আর একটার মধ্যে বয়স্ক মহিলারা। মুখের আকৃতি কিছুই বোঝা যাচ্ছে না। আমি পিছু ফিরে চলে আসার সময় পুরুষ লোকটার গায়ে জামা আমার নজর কাড়লো। আমি আটকে উঠলাম। বুকের মাঝে দপ করে উঠলো। জামাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। হঠাৎই আমার মনে পড়লো গতকাল বাড়ি থেকে বের হওয়ার আসার সময় বাবার শরীরে একই রকম জামা দেখেছিলাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কিছুক্ষণের মধ্যে বাকশক্তি হারিয়ে ফেললাম। সত্য এটাই, আমি বাবা মায়ের জানাজার নামাজে শরিক হতে পারিনি। রহস্যময় হোক আর প্রাকৃতিকভাবে হোক, আমি সারাদিন সেন্সলেস ছিলাম। কিভাবে, কোথায় ছিলাম জানি না। হ্যাঁ, এই দিন নদীর পাড়ে বাবা মারই লাশ পাওয়া যায়। তাদের মুখের আকৃতি স্পষ্ট ছিল। লাশ দেখে কেউ যাতে চিনতে না পারে তাই হয়তো খুনি এমনভাবেই খুন করেছে। ইন্সপেক্টর মজলুর সাহেব অপুর চুলের মুঠি ধরে বলল, সত্যি কথা বলবি না? বল। তুই না বললেও আমরা জানি তুই তোর বাবা মায়ের খুনি, কিন্তু এটা তোর মুখ থেকে স্বীকার না করা পর্যন্ত আমার শান্তি হবে না। এই ছেলেটি আমি কথা বলছিলাম, তার নাম অপু, বাবা মায়ের খুনি। এতক্ষণ ধরে অপুর জীবনের নিকটতম কিছু ঘটনা বলছি। এগুলো মারাত্মক টিম। লাশের মানিব্যাগ, আইডি কার্ড দেখে জানা যায় শিকদারের দেহ, এবং আরো শিওর হওয়ার কথা ইসলাম শিকদার খেয়ে কোথায় পাওয়া যায় না। ইন্সপেক্টর মজলুম সাহেব খুব রেগে আছেন। তিনি যদিও বয়সে বেশি বড় না, কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। অপুর মা বাবার শরীরে অপুর হাতের ফিগার পাওয়া যায়, তাই পুলিশ অপুকে ধরে আনে আর কঠিন সাজা দিতে শুরু করে। কিন্তু অপুর গল্পের সাথে বাস্তবের গল্পেরই মিল নেই, আবার অনেকটুকু আছে। বিষয়টি কেমন হয়ে যেন রহস্যজনক, কিন্তু রহস্য হোক যাই হোক, সবকিছুর মধ্যে একটা সমাধান আছে। এটার সমাধান কি? কোর্টের রায় মোতাবেক অপুকে কঠিন পানিশমেন্ট দেওয়া হলো। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রয়োগ চলছিল, লাঠির আয়াত পুত লাগায়। অপুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। অপু সব সত্যি বললে শুরু করলো। অনিতার মায়ের সাথে বাবার ছবি দেখে আমি সত্যি আটকে উঠছিলাম। তাদের ছবি দেখে আমার কেন জানি মনে হচ্ছিল এদের মাঝে কোনো গভীর সম্পর্ক আছে। কিন্তু অনিতার মুখে যখন শুনলাম ছবিতে ওই লোকটাই ওর বাবা, তখন আমার মাথা হ্যাং হয়ে গেল। ইন্সপেক্টর মজলুম সাহেব বললেন, অনিতা কি সত্যি বলছিল ওই লোকটা ওর বাবা? অপুর মনে পড়লো অনিতার কথা ছিল স্পষ্ট। অপু নিজেকে বড় ধরনের একটা বোকা ভাবলো। সত্যি তো অনিতা স্পষ্ট করে তো কিছু বলে না। কিছু বলার আগেই তো আমি ওই স্থান প্রস্থান করেছি। অপু তটস্থ হয়ে বলল, না স্যার, অনিতা খুলাসা করে কিছুই বলেনি। তাহলে
তুই তোর বাবা মাকে কেন খুন করলি? অপু হাউমাউ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি অনিতার প্রেমে মগ্ন ছিলাম। অনিতাকে পাওয়ার জন্য সব করতে প্রস্তুত, কিন্তু বাবা মাকে খুন করব এটা কখনো ভাবিনি। স্যার, আমি মুহে ছিলাম। অপুর কান্না থামে না, অপু কাঁদতেই থাকে। সেদিন রাতে অপু বাসা থেকে বের হয়ে আসার পর ইসলাম শিকদারের উপর প্রচণ্ড রেগে যায়। অপুর মাথায় ঘুরতে থাকে অনিতাকে পাওয়ার নিত্য এক চিন্তা। অপু মাথায় কোনো ভাবনা খুঁজে পায় না। যদি সত্যি সত্যি অনিতা অপুর বোন হয়, তাহলে অপু আর অনিতার এক হওয়ার হবে না। অপু এটা কিছুতেই মেনে নিতে পারল না, তাই সব ধরনের রহস্য দামাচাপা দেওয়ার জন্য মা বাবাকে খুন করে, যাতে অনিতা কখনো সত্যিটা জানতে না পারে। কিন্তু আসলে কি অনিতার বাবা আর অপুর বাবা একজন ব্যক্তি? অনিতার বয়স 5, মিষ্টি করে কথা বলতে পারে, সারা বাড়ি দৌড়ে বেড়ায়, বাড়িটা আমেজে ভারিয়ে রাখে। নিতুম খান অফিস থেকে এসেই মেয়ের সাথে খেলা নিয়ে ব্যস্ত পালন করেন। অনিতার মা শাড়ি পরছেন। ইসলাম শিকদারের বাড়ি ওরফে বাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যাবেন ছোট মেয়েকে কুলে নিয়ে নিতুম খান গাড়িতে বসে অপেক্ষা করছে। নিতুম খান আর ইসলাম শিকদারের ছোট থেকে বন্ধুত্ব, শুধুই বন্ধুত্ব। তারা দুজন ব্যবসায় পার্টনারও বটে। ইসলাম শিকদারের বাড়িতে নিতুম খানের যাওয়া আসা, অনিতার মায়ের সাথে মন বিনিময়ের কার্যক্রম হয়। তারপর বিয়ে। মা বাবাকে খুনের দায়ে অপুকে কয়েক বছর জেলও কাটতে আদেশ দেন কোর্ট। অপু এখন একজন কয়েদি। কয়েক জীবনের বাসনা তার মনে। অপু জেলে পচে পচে মরে। অনিতা একবারও দেখতে আসে না এবং আসেনি, আর আসবেও না। ভেবেও নিয়েছে অপু, না আসাই শেষ। খারাপ মানুষের সাথে কারো সঙ্গ না থাকাই অপুর মতবাদ। ইসলাম শিকদার ও নিতুম খান ব্যবসায়িক কাজে দেশের বাইরে গেলেন, কিন্তু জীবিত ফিরল শুধু ইসলাম শিকদার। নিতুম খানের আর মেয়ের সাথে খেলা করা হলো না। মেয়ের মুখে বাবার ডাক শোনা হলো না। তিনি চিরতরে অবসাদ পেলেন। ওখানে যে নিতুম খান স্ট্রোক করেন, এমনটাই হয়েছিল শিকদার জানালেন। তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন, কিন্তু অনিলার মা ঠিকই বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা ষড়যন্ত্র। কোনো ভাই যদি বোনের সর্ব ক্ষতি করতে ব্যস্ত থাকে, তবে সেই ভাই থাকাই ভালো। অনিতার মা বুঝতে পারলেন নিতুম খানকে খুন করা হয়েছে, কিন্তু তবুও তিনি চুপ করে রইলেন। ভাই হয়ে বোনের সংসার ভেঙে দেওয়া মানুষগুলোর কাছে অভিযোগ করার চেয়ে নীরব থাকা ভালো, কারণ তারা কখনো মানুষ নয়। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব প্রয়োজন। যদি মনুষ্যত্ব থাকতো, তবে বোনের স্বামীকে খুন করার মতো পাপ কেউ করতে পারে না। অনিতার মা কিছুদিন পর ঠিকই বুঝতে পারলেন ভাইয়ের সব চালাকি। ইসলাম শিকদার সকল প্রপার্টি নিজের নামে লিখে নিয়েছে। অনিতার মাকে দুবেলা খেতে দেয়। এর বেশি কথা বললে বাড়ি থেকে চলে যেতে বলে। অনিতার মাও তাই ভাবলেন, ভাই ছাড়া আর আপন কেউ নেই। কিন্তু সেই ভাই যখন নিজের স্বার্থে সবকিছু করতে পারে, তখন আর দয়ায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। অনিতাকে সাথে নিয়ে তিনি রাতের অন্ধকারে বাড়ি ছাড়লেন। বাড়ি জমালেন অজানা এক নতুন ঠিকানায়। কিন্তু ভাগ্যের লিখন খেয়ে বা করে খণ্ডন। ছোট পৃথিবীতে ঘুরতে ঘুরতে অনিতা আর অপুর দেখা হয়, আর মিলিত হয় সকল অভিযোগের উৎস। অনিতার মা সুটকেস খুলে কাপড় বের করার সময় দেখলেন একটা ছবির অ্যালবাম, ভাইয়ের সাথে নিজের ছবি। উনি ছবিটি নতুন বাসার ময়লার ড্রামে ফেলে দিলেন। ময়লা ফেলার ড্রামে চুকায় অনিতার, দেখে একটা ছবি মায়ের সাথে মামার। অনিতা ছবিটি গোপনে রুমে গিয়ে রাখে। অনিতা ইন্সপেক্টর মাজলুমের অফিসের রুমে বসে আছে। ইন্সপেক্টর মাজলুম অনিতার হাত ধরে বললেন, কাজ তো শেষ, তোমার যত অভিযোগ ছিল সব তো শেষ করলাম, এখন বলো আমরা বিয়ে করছি কবে? অনিতা মনে মনে ভাবে, ছেলের হাতে মা বাবা খুন, কি দারুণ বিষয়, তাও আবার একজন মেয়ের জন্য। অনিতা পৈশাচিক হাসি। অনিতা ইন্সপেক্টর মাজলুমের হাত খানিকটা শক্ত করে ধরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ এটাই তার জন্য নির্ভরযোগ্য হাত।